প্রথম দিনের শেষটা হয়েছিল ভীষণ অস্বস্তি নিয়ে, দ্বিতীয় দিনে সেটা কিছুটা কমেছে, কিন্তু অস্বস্তিটা এখনও পুরোপুরি কাটেনি। বাংলাদেশ দল জিম্বাবুয়ের চেয়ে পিছিয়ে আছে 25 রানে। সিলেট টেস্টে কোন পথে যাচ্ছে সিলেট টেস্ট, বা কোন পথে যাবে এই জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সিরিজ, সেটা এখনই নির্ধারণ করা বেশ কঠিন। তবে বাংলাদেশ দলের দ্বিতীয় দিন শেষটা কেমন কেটেছে, আমার সহকর্মী শাওন শেখ, আপনি এই উত্তরটা দিন। আসলে আপনার কথাই উত্তরটা আছে যে স্বস্তিটা এখনো পুরোপুরি আসেনি, আসলে আসাও সম্ভব না। বাংলাদেশ কিছুটা লাকি ছিল বলেই হয়তো মোটামুটি একটা স্বস্তি নিয়ে দিনটা শেষ করা গেছে, কিন্তু এখনো আমরা 25 রানে পিছিয়ে আছি, হাতে 9 উইকেট আছে, যদিও আমাদের ব্যাটিং খুবই বাজে ফর্মে আছে। দেখা যাক এখন কি হয়। বাংলাদেশ দলের জন্য বেশ চিন্তারই কারণ আজকেও যেটা ফেল করেছে ওপেনিং পার্টনারশিপ নিয়ে বাংলাদেশ দল অনেকদিন ধরে অস্বস্তিতে আছে। লাস্ট 13টা ইনিংসে কোনো 50+ জুটি নেই। এইটা তো বিষয় নিশ্চয়ই আজকে যতটাই আপনি কিছুটা হলে স্বস্তির কথা বলছেন, কিন্তু আসলেই কি এই ওপেনিং পার্টনারশিপটা বাংলাদেশকে স্বস্তি দিচ্ছে? আমার মনে হয় ইন দ্য লং রানে বাংলাদেশের ওপেনিং পার্টনারশিপ নিয়ে এখন ভাবা উচিত, কারণ এই ওপেনিং জুটি কিন্তু দীর্ঘদিন ধরে ফেল করছে। তো সেক্ষেত্রে আসলে নতুন কিছু ভাবতেই হবে। আমার আপনার কাছে একটা প্রশ্ন আছে, বাংলাদেশের বোলিং কতটা এনজয় করলেন? বাংলাদেশের বোলিং আসলে এনজয় করার মতোই অনেকদিন ধরেই পারফর্ম করছে। তো আপনি যেহেতু ওপেনিং জুটির কথাটা বললেন, সেই জায়গা থেকে একটু অ্যান্সারটা করতে চাই, যেহেতু আমি ক্রিকেটটা কাভার করি, আর মূলত আমাদের দুজনেরই কাজ হচ্ছে ক্রিকেটটা কাভার করার। তো সেই জায়গা থেকে আপনি, আমার ইচ্ছে যে কালকে প্রশ্নটা আমি হয়তো সারাদিনকে করতামও, কালকে যিনি এসেছিলেন ইয়াতে, বাংলাদেশ কি আসলেই স্কোয়াডের বাইরে আর কাউকে নিতে পারবে? বাংলাদেশের ব্যাটিংয়ের যে দুর্দশা, আপনি যারা এই 15 জনের স্কোয়াডে আছে বা যে ব্যাটসম্যানরা আছেন, তাদের বাইরে কি আপনি 2-3 জন ব্যাটসম্যানের কথাও বলতে পারবেন যারা ডোমেস্টিক ক্রিকেটে কন্টিনিউয়াস পারফর্ম করছেন? আসলে সেটা একটা বড় প্রশ্ন, আমারও প্রশ্ন, হয়তো বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় প্রশ্ন, যেটা কালকে মোহাম্মদ সালাউদ্দিনও বলেছেন যে বাংলাদেশের ব্যাটিংয়ে বা ওভারঅল বাংলাদেশ ক্রিকেটের রিসোর্সটা বেশ সংকুচিত হয়ে আছে আর কি। তো আর আপনি বোলিংয়ের কথা যেটা বলেন, বোলিং তো বাংলাদেশ বেশ বরাবরই ভালো করছে। বাংলাদেশ যে অ্যাওয়েতে সাম্প্রতিককালে যে টেস্টগুলো জিতেছে, সেই টেস্টগুলো জেতার পেছনে একটা ইম্পর্টেন্ট ভূমিকা ছিল যে বোলাররা সেই ভূমিকাটা রাখছিলেন। এখন এই টেস্টটাতেও কিন্তু বাংলাদেশ দল ওই ভূমিকার দিকেই এগিয়ে যাচ্ছে আর কি, আমার মনে হচ্ছে। নাহিদ রানা সম্পর্কে কি বলবেন? তাকে নিয়ে ম্যাচের আগে থেকে আলাদা করে আলোচনা হয়েছে, আজ কেমন দেখলেন নাহিদ রানার বোলিং? নাহিদ রানার বোলিং আসলে যেমন দেখার তেমনই দেখতে হলো আর কি। ম্যাচের আগেও আপনি জানেন যে কথার লড়াই হচ্ছিল, আপনি কয়েকটা স্টোরিও করেছেন, আমিও করেছি। সেই স্টোরিটা কথার উত্তেজনা যেটা ছড়াচ্ছিল, সেটা মাঠেও নাহিদ কিন্তু প্রুফ করেছেন। নাহিদ রানার সঙ্গে আজকে কিন্তু আরও একজন 5 উইকেট পেয়েছেন, মেহেদী হাসান মিরাজ। তাকে নিয়ে কি বলবেন? তাকে অভিনন্দন, বিশেষ করে 11তম বারের মতো তিনি টেস্টে 5 উইকেট পেলেন, এবং শন উইলিয়ামসের উইকেটটা ওই মুহূর্তে খুবই দরকারি ছিল, তা না হলে হয়তো লিগটা আরও বড় হতে পারত। কারণ আপনি জানেন যে 2018 সালে জিম্বাবুয়ে যে এই ম্যাচে টেস্টটা জিতেছিল, সেখানে শন উইলিয়ামস প্রথম ইনিংসে 88 রানের একটা ইনিংস খেলেছিলেন। সেক্ষেত্রে শন উইলিয়ামসের ওই উইকেটটা খুবই জরুরি ছিল, এবং তাকে আসলে অভিনন্দন জানাচ্ছি। তার উইকেটগুলো আসলে খুবই কার্যকরী ছিল। মেহেদী হাসান মিরাজের প্রেস কনফারেন্সটাও কিন্তু আজকে হয়েছে। মেহেদী হাসান প্রেস কনফারেন্স শুরুতে একটা ঘটনা ঘটেছিল, তাকে মনে করে দিয়েছিল যদি যে 22 সালের পর এই প্রথম তিনি কিন্তু ঘরের মাঠে ফাইবার পেলেন। একটা সময় কনসিস্টেন্টলি মেহেদী হাসান মিরাজ ঘরের মাঠে ভালো করছিলেন, উইকেট এনে দিতেন। এখন সেটা কিন্তু তিনি করতে পারেননি। তার যে প্ল্যানটা জানার আগ্রহ হয়তো দর্শকদের থাকতে পারে। তার প্ল্যানিংটা ছিল যে কনসিস্টেন্টলি তিনি রানটা আটকাবেন, সেটা হচ্ছে তার প্ল্যানিংয়ে ছিল, যেটা নর্মালি সব বোলারদের জন্যই থাকে, সেটা মেহেদী হাসান মিরাজের ক্ষেত্রেও ছিল। তিনি রানটা আটকাতে চেয়ে বলের যে গতিটাও তিনি ভারসাম্য আনতে চেয়েছেন, এবং ভারসাম্য আনার যে ফলটা তিনি পেয়েছেন, লাস্ট 5 জন ব্যাটসম্যানকেই কিন্তু জিম্বাবুয়ে তিনি ফিরিয়েছেন। শুভ, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, এই টেস্টটা আসলে কোন দিকে যাচ্ছে বলে আপনার মনে হচ্ছে? আসলে এখনই বলা যাচ্ছে না। মেহেদী হাসান মিরাজ তার প্রেস কনফারেন্সে কিন্তু একটা কথা বললেন যে তাদের টার্গেট হচ্ছে 350-400 রান তোলা, এবং যদি সেটা হয় তাহলে এই টেস্টের ফলাফল অন্যরকম হতে পারে। দিন শেষে ফলটা বাংলাদেশের ঘরেও আসতে পারে, কিন্তু তার আগে বাংলাদেশের ব্যাটসম্যানদের রানটা নিশ্চিত করতে হবে, এবং এটাই হচ্ছে এই টেস্টে ফেরার প্রথম শর্ত। এবং এই বাংলাদেশ ক্রিকেটের জন্যই আসলে টেস্টে রান করা, ব্যাটসম্যানদের রান করা, সেইটা একটা বেশ দুষ্প্রাপ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ দলের বিশেষত টপ অর্ডার ব্যাটসম্যান যারা আছেন, তারা খুব একটা কনসিস্টেন্ট না, যেটা বাংলাদেশের টেস্ট ক্রিকেটের জন্য বেশ মাথা ব্যথার কারণ হয়ে যাচ্ছে। আগে পরে অনেক কথা হচ্ছে, কিন্তু নির্মম সত্য হচ্ছে বাংলাদেশকে আপাতত এই ব্যাটসম্যানদের উপরই ভরসা করতে হচ্ছে। জিম্বাবুয়ের বিপক্ষে যদি বাংলাদেশ এই সিলেট টেস্টটা জিততে চায়, তাহলে ব্যাটসম্যানদেরই ভালো করতে হবে, তারপর ভালো করতে হবে বোলারদেরও, যেটা তারা করছেন। সেটা আসলেই ব্যাটসম্যানরা এবং বোলাররা কি করেন আগামী 3 দিন এই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দেখা যাবে। সেই খবর
বা প্রথম আলোর প্রিন্ট অনলাইন ভার্সন এবং এই যে ম্যাচের শেষে আমরা যে ভিডিও আলোচনাটা করি সেটা তো আপনাদেরকে জানাবো। সঙ্গে থাকুন প্রথম আলো।